স্বাগতম সবাইকে। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 10 মাধ্যমিক জীবন বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যে চ্যাপ্টার সম্পর্কে তোমরা বিস্তারিত ভিডিও পরবর্তীতে পাবে। তো আজকে আমাদের এই চ্যাপ্টারটা মূলত সূচনা, অর্থাৎ এই চ্যাপ্টারটা হচ্ছে 4 নম্বর চ্যাপ্টার, যার নাম হচ্ছে অভিব্যক্তি এবং অভিযোজন। আমরা এই অভিব্যক্তি এবং অভিযোজন এই চ্যাপ্টারটিকে খুবই সুন্দরভাবে বুঝবো। তো মূলত আজকের ইন্ট্রোডাকশন ভিডিওতে আমরা এই অভিব্যক্তির ধারণা এবং পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে সেই তত্ত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ক্লাস 10-এর 4 নম্বর যে চ্যাপ্টারটা আমরা শুরু করেছি তার নাম হচ্ছে অভিব্যক্তি এবং অভিযোজন। এই চ্যাপ্টারটা মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারের বিষয়বস্তু কি আমি তোমাদের সংক্ষেপে বলে দিই, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। এখানে বলা হয়েছে অভিব্যক্তি এবং অভিযোজনের কথা। তো আমরা মূলত দেখব যে অভিব্যক্তি বলতে কি বোঝায় এবং অভিযোজন বলতে কি বোঝায়, এইগুলো বিস্তারিতভাবে জানবো। তবে আজকের ভিডিওটা যেহেতু সূচনা ভিডিও, তো আজকে আমরা অভিব্যক্তি সম্পর্কে একটা ধারণা গ্রহণ করব। তো মূলত অভিব্যক্তি বলতে কি বোঝানো হয়েছে? অভিব্যক্তি কথার অর্থ ক্রমবিকাশ। তার মানে আমরা দেখতে পাচ্ছি অভিব্যক্তি বলতে বোঝায় ক্রমবিকাশ, অর্থাৎ ধীরে ধীরে বেড়ে ওঠা। যেমন ধরো একটা ছোট্ট শিশু যখন জন্মগ্রহণ করে তখন সে কি থাকে? তখন সে খুবই ছোট্ট থাকে। পরবর্তী সে ধীরে ধীরে বেড়ে ওঠে, 5 বছর, 10 বছর, 20 বছর, এইভাবে আস্তে আস্তে বড় হয় এবং একটা সময় সে 60 বছরের বৃদ্ধতে পরিণত হয়। এই যে ঘটনাটা ঘটেছে, এই রকমই একটা ঘটনা হচ্ছে অভিব্যক্তি, যাকে আমরা যার অর্থ হিসেবে বলতে পারি ক্রমবিকাশ। তো এই অভিব্যক্তি এবং অভিযোজন, অভিব্যক্তি শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এভলিউশন এবং অভিযোজন শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অ্যাডাপশন। তো আমরা মূলত এই চ্যাপ্টারে যখন আলোচনা করব তখন অভিব্যক্তি এবং অভিযোজনকে দেখতে পাবো যে দুটোই একে অপরের প্রতি নির্ভরশীল। তো আমরা সেগুলো বিস্তারিতভাবে জানবো। তো আজকে মূলত আমরা অভিব্যক্তি সম্পর্কে জানবো এবং পরবর্তীতে আমরা অভিযোজন সম্পর্কে জানার চেষ্টা করব। তো চলো জেনে নেওয়া যাক যে অভিব্যক্তি বলতে কি বোঝায়। অভিব্যক্তি বলতে মূলত আমাদেরকে কিছু শব্দ যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে এবং সেগুলো সাধারণত আমাদের পরীক্ষা এক্সাম পার্সপেক্টিভ থেকে আমাদের কিন্তু দেখতে হবে। যেমন ধরো এভলভারি হচ্ছে এমন একটা শব্দ যেটা হচ্ছে ল্যাটিন শব্দ, অর্থাৎ ল্যাটিন এভলভারি শব্দ থেকে আমাদের এই এভলিউশন কথাটির উৎপত্তি হয়েছে, আর যার অর্থ হচ্ছে ক্রমবিকাশ। যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে যে এভলিউশন শব্দটি কোথা থেকে এসেছে, তখন তুমি বলবে কি? তখন তুমি বলবে ল্যাটিন শব্দ এভলভারি থেকে এভলিউশন শব্দটি উৎপত্তি হয়েছে। আর এর অর্থ কি? এর অর্থ হচ্ছে ক্রমবিকাশ। তার মানে আমি যেহেতু তোমাদেরকে একটা উদাহরণ সহযোগে বলেছিলাম যে একটা ছোট বাচ্চা যখন জন্মগ্রহণ করে তারপরে সে ধীরে ধীরে বেড়ে ওঠে, সে একটা সময় পরে যুবক বয়সে পরিণত হয়, পরে বৃদ্ধ বয়সে পরিণত হয়। এই যে ধারাবাহিকভাবে প্রক্রিয়াটা চলতে শুরু করেছে, এই সমগ্র প্রক্রিয়াটাকে আমরা বলে থাকি ক্রমবিকাশ। একই রকমভাবে আমরা এই চ্যাপ্টারে মূলত জানবো যে কিভাবে একটা প্রাণী কিভাবে ছোট থেকে, অর্থাৎ এককোষী জীব থেকে কিভাবে বহুকোষী এবং পরবর্তীতে জটিল জীবের উৎপত্তি ঘটেছে এবং ঠিক তার পূর্বে পৃথিবীতে কেমন অবস্থা ছিল এবং পৃথিবী সেই সময় কেমন ছিল, পৃথিবীতে কিভাবে প্রাণের সঞ্চার ঘটেছে, এই সমস্ত কিছুই কিন্তু আমরা এই চ্যাপ্টারে বা এই যে অধ্যায়টা আজকে আমরা শুরু করেছি এই অধ্যায়ে আমরা বিস্তারিতভাবে জানবো। তো দেখো এখানে বলতে গেলে যে শিক্ষাবিদ হারবার্ট স্পেন্সার তিনি বলেছেন যে কোনো জৈবিক বিকাশ বা মন্থর অথচ গতিশীল এবং পর্যায়ক্রমিকভাবে ঘটে এবং সরল প্রজাতি থেকে জটিল প্রজাতির সৃষ্টি হয়, ওই রকম পরিবর্তনকে অভিব্যক্তি বা এভলিউশন বলা হয়। অর্থাৎ একজন বিজ্ঞানী ছিলেন, শিক্ষাবিদ, তিনি হচ্ছেন হারবার্ট স্পেন্সার। তিনি কি বলেছেন? তিনি এই অভিব্যক্তিকে ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে তার মতে কোনো জৈবিক বিকাশ যখন মন্থর অথচ গতিশীল, কখনো এই প্রক্রিয়াটি ধীরে ধীরে ঘটবে। মন্থর বলতে মূলত কি বোঝায়? ধীরে ধীরে কোনো ঘটা প্রক্রিয়া, অথচ গতিশীল, কিন্তু এই প্রক্রিয়াটা চলতে কিন্তু গতিশীলতা বজায় থাকবে এবং পর্যায়ক্রমিকভাবে ঘটে। যেমন আমরা গণনার ক্ষেত্রে দেখতে পাই, কোনো কিছু যখন গণনা করি কি বলি? 1 2 3। আমরা তো এইভাবে বলি না যে 1 5 9 3 2, এভাবে কিন্তু আমরা বলি না। অর্থাৎ আমরা ধারাবাহিকভাবে বলি। এই ধারাবাহিকভাবে যে পর্যায়ক্রমিকভাবে যে ঘটনাটা ঘটে এবং পরবর্তীতে সরল প্রজাতি থেকে একটা জটিল প্রজাতির সৃষ্টি হয়, এই সমগ্র প্রক্রিয়াটিকে তিনি নাম দিয়েছেন অভিব্যক্তি বা ইভলিউশন। তো আমরা বিস্তারিতভাবে জানবো এই ইভলিউশন বলতে কি বোঝায়। পরবর্তীতেও বিভিন্নভাবে আমাদেরকে অভিব্যক্তি সম্পর্কে বিভিন্ন রকমের মতবাদ প্রকাশ করবেন, যেগুলো আমরা তোমাদের সামনে তুলে ধরবো। তবে মূলত আমরা অভিব্যক্তি সম্পর্কে একটা সংজ্ঞা দেওয়া আছে সেটা জেনে নিই।
তো অভিব্যক্তির সংজ্ঞা বলতে বোঝানো হয়েছে যে মন্তর এবং গতিশীল ধারাবাহিক প্রক্রিয়ায় কোনো সরলতম আদি পূর্বপুরুষ থেকে ক্রমান্বয়ে জটিল জীবের উদ্ভব হয় এবং তাকে অভিব্যক্তি বা জৈব অভিব্যক্তি বা জীব বিবর্তন বলা হয়ে থাকে। তার মানে এখানে যদি প্রশ্ন আসে যে জীব বিবর্তন কাকে বলে অথবা জৈব অভিব্যক্তি কাকে বলে কিংবা অভিব্যক্তি কাকে বলে, তখন আমাদের উত্তর হবে যে মন্থর এবং গতিশীল ধারাবাহিক প্রক্রিয়ায় কোনো সরলতম আদি পূর্বপুরুষ থেকে ক্রমান্বয়ে জটিল জীবের উদ্ভব ঘটেছে। অর্থাৎ প্রথমে যে জীবটা ছিল আদি জীব, সেটা কি ছিল? সরলতম জীব। আমরা দেখব যে পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন কিন্তু পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্ব ছিল না, পৃথিবী ছিল একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড। তো সেই জ্বলন্ত অগ্নিকুণ্ড থেকে ধীরে ধীরে কিভাবে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হলো এবং সেই সময় সরল যে প্রাণ ছিল এবং পরবর্তীতে ক্রমান্বয়ে মানুষের ক্ষেত্রে দেখতে পাও যে জটিল যে প্রক্রিয়াগুলো থাকে বা জটিল যে জীবের উদ্ভব ঘটেছে, এই যে প্রক্রিয়াগুলো ঘটেছে, কিভাবে ঘটেছে, কেন ঘটেছে, এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আর এই সরল জীব থেকে জটিল জীব উৎপন্ন হওয়াটাকে আমরা বলে থাকি অভিব্যক্তি বা জৈব অভিব্যক্তি অথবা জীব বিবর্তন। তো এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে জীবের উৎপত্তি বা জীবনের উৎপত্তি সংক্রান্ত কোনো তথ্য আছে কিনা আমাদের কাছে। তো আমরা মূলত দেখতে পাবো যে জীবের উৎপত্তি কিভাবে হয়েছে সে সম্পর্কে নানাবিধ মতবাদ প্রচলিত আছে। অর্থাৎ একটা জীব কিভাবে বেড়ে ওঠে, সেই জীব আগে কেমন ছিল, বর্তমানে তার কি অবস্থা, এই সম্পর্কে অনেক নানা মতবাদ প্রচলিত আছে। এবং তবে আনুমানিক 300 কোটি বছর আগে সমুদ্রের জলে আবির্ভাব হয়েছিল এই জীবের বলে বিজ্ঞানীরা অনুমান করেছেন। অর্থাৎ বিজ্ঞানীদের ধারণা হচ্ছে যে পৃথিবীতে প্রায় 300 কোটি বছর আগে প্রাণের সন্ধান পাওয়া যায়। এবং আমরা দেখতে পাই যে বিজ্ঞানী ওপারেন 1920 সালে তিনি তার একটা বিখ্যাত মতবাদ প্রকাশ করেন। তিনি বলেন যে আদিম পৃথিবীতে সরল যৌগগুলো ধীরে ধীরে অধিকতর জটিল যৌগে পরিণত হয়েছে এবং বিদ্যুৎ শক্তির প্রভাবে এবং অতিবেগুনি রশ্মি ও মহাজাগতিক বিকিরণের ফলে অর্থাৎ তিনি বলতে চাইলেন যে বিজ্ঞানী ওপারিন যে কথাটা বলেছেন সেটা হচ্ছে পৃথিবীতে প্রথমে ছিল সরল জৈব যৌগ বা সরল যৌগ, এগুলো পরবর্তীতে ধাপে ধাপে কি হয়েছে না তো সেগুলো জটিল যৌগে পরিণত হয়েছে। কেন পরিণত হয়েছে? এই পরিণত হওয়ার পিছনে তিনি বলেছিলেন যে এখানে প্রয়োজন আছে বিদ্যুৎ শক্তি এবং অতিবেগুনি রশ্মি এবং মহাজাগতিক বিকিরণ। এই সমস্ত ঘটনার কারণে একটা সরল জীব কিসে পরিণত হয়েছে? জটিল জীবে পরিণত হয়েছে। ঠিক একই রকম মতবাদ পরবর্তীকালে বিজ্ঞানী হ্যালডেন তিনি 1930 খ্রিস্টাব্দে অর্থাৎ 1920 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ওপারেন বলেন এবং 1930 খ্রিস্টাব্দে তিনি বিজ্ঞানী হ্যালডেন বলেন যে জীব সম্বন্ধে যে কথা এর আগে বলা হয়েছিল অর্থাৎ বিজ্ঞানী ওপারেন বলেছিলেন সেই মতবাদকে তিনি সমর্থন করেন। যে তিনি বলেন যে হ্যাঁ, বিজ্ঞানী ওপারেন যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলো একদমই ঠিক। এবং জীব সৃষ্টি সম্বন্ধে ওপারেন এবং হ্যালডেনের যে মতবাদ, ওপারেন এবং হ্যালডেনের মতবাদ, সেই মতবাদটিকে আমরা বলে থাকি রাসায়নিক বিবর্তনবাদ। তার মানে রাসায়নিক বিবর্তনবাদ বলতে কি বোঝায় যদি আমাদেরকে বলা হয় তাহলে আমরা কি উত্তর দেব? আমরা উত্তর দেব যে ওপারেন এবং হ্যালডেন বলেছিলেন যে পৃথিবীতে যে সরল জৈব যৌগগুলো ছিল সেগুলো মূলত জটিল জৈব যৌগে পরিণত হয়েছিল। এই পরিণত হওয়ার পিছনে কারণ কি ছিল? বিদ্যুৎ শক্তির প্রভাব, অতিবেগুনি রশ্মি এবং মহাজাগতিক বিকিরণ। অর্থাৎ এই সমস্ত ঘটনাগুলো ঘটেছিল যে কারণে আমরা দেখতে পাই যে নতুন করে সরল জীবগুলো জটিল যুগে পরিণত হয়েছিল বা সরল যৌগগুলো জটিল জৈব যৌগে পরিণত হয়েছিল। আর এই ঘটনাকে আমরা রাসায়নিক বিবর্তনবাদ হিসেবে উল্লেখ করে থাকি। তো আশা করি এই পর্যন্ত তোমাদের বুঝতে অসুবিধা না হওয়া উচিত। তো এখানে তোমাদের প্রশ্ন জাগতে পারে, আচ্ছা এই যে রাসায়নিক বিবর্তনবাদ সম্পর্কে দুজন বিজ্ঞানী বিভিন্ন রকমের মতবাদ দিলেন বা একই প্রকারের মতবাদ দিলেন, তো তারা কিভাবে এতটা শিওর হলেন যে এমনই ঘটেছিল? তো এই সংক্রান্ত আমরা পরবর্তীতে মিলার এবং উরের বিভিন্ন পরীক্ষাগুলো দেখব এবং তার আগে আমরা কিছু বিষয় বা কিছু কনসেপ্ট আগে ক্লিয়ার করে নিই যাতে করে আমাদের পরবর্তী ধাপগুলো এগোতে সুবিধা হয়। তো প্রথমত দেখো জৈব যৌগের উৎপত্তি। এখানে যে বলা হয়েছে সরল জৈব যৌগ, তো সরল জৈব যৌগগুলো কি কি ছিল আমাদের জানতে তো ইচ্ছা হয়, তাই না? তো এখন আমরা যদি জানার চেষ্টা করি তাহলে দেখতে পাবো যে প্রথম যে জৈব যৌগগুলো উৎপত্তি ঘটেছিল সেগুলো মূলত হাইড্রোকার্বন ছিল। অর্থাৎ হাইড্রোকার্বন বলতে অ্যাসিটিলিন, মিথেন এবং ইথিলিন এই সমস্ত জৈব যৌগ ছিল যেগুলো আমরা হাইড্রোকার্বন নামে পরবর্তীতে জেনেছি। অর্থাৎ পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন যেসব কার্বন ঘটিত জৈব যৌগ ছিল তাদেরকে আমরা কি বলে ডাকতাম? হাইড্রোকার্বন। তো কেমন কার্বন ঘটিত জৈব যৌগ ছিল? সেই কার্বন ঘটিত জৈব যৌগ হচ্ছে অ্যাসিটিলিন, মিথেন এবং ইথিলিন। অ্যাসিটিলিন, মিথেন এবং ইথিলিন। পরবর্তীতে আমরা দেখলাম সেগুলো থেকে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে অ্যালডিহাইড উৎপন্ন হয়েছে, কিটোন উৎপন্ন হয়েছে এবং অ্যাসিড উৎপন্ন হয়েছে,
তাই তো। এবং পরবর্তীতে যদি আমরা ভালো করে লক্ষ্য করি আমরা দেখতে পাবো বিভিন্ন রকমের শর্করা সৃষ্টি হয়েছে। এই শর্করার মধ্যে গ্লুকোজ আছে, ফ্রুক্টোজ আছে, সুক্রোজ আছে, এই সমস্ত উপাদানগুলো কিন্তু তৈরি হয়েছে। পরবর্তীতে দেখলাম সেখান থেকে কিছু স্নেহ পদার্থ তৈরি হয়েছে, যেমন স্নেহ পদার্থের মধ্যে হতে পারে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারলযুক্ত ফ্যাটি অ্যাসিড, এই সমস্ত স্নেহ পদার্থগুলো কিন্তু তৈরি হয়েছে। পরবর্তীতে দেখলাম এই সমস্তগুলো তৈরি হওয়ার পর অ্যামাইনো অ্যাসিডও তৈরি হয়েছে, অর্থাৎ কার্বোহাইড্রেট যৌগগুলো অ্যামোনিয়া এবং জলের সাহায্যে অ্যামাইনো অ্যাসিড গঠন করে। অর্থাৎ আমরা যদি প্রথমে খেয়াল করি যে প্রথমে হাইড্রোকার্বনের মধ্যে কী ছিল, মিথেন, ইথিলিন, অ্যাসিটোন, সেগুলো থেকে ধীরে ধীরে গ্লুকোজ উৎপন্ন হয়েছে, পরবর্তীতে ফ্যাটি অ্যাসিড বা ফ্যাট, এবং পরবর্তীতে আবার দেখতে পাচ্ছি অ্যামাইনো অ্যাসিড গঠিত হয়েছে। এখন মূলত বিষয় হচ্ছে আমরা সমস্ত কিছু যে পেয়েছি এতক্ষণ পর্যন্ত যে যৌগগুলোর নাম বললাম, এই জৈব যৌগগুলো যেমন অ্যাসিটিলিন, মিথেন, ইথিলিন, অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড, গ্লুকোজ, ফ্রুক্টোজ, শ্বেতসার, ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, সমগ্র বিষয়গুলো বা সমস্ত যৌগগুলো যখন সমুদ্রের জলের সাথে মিশে গেল, অর্থাৎ একটা সময় পৃথিবীতে কী ছিল, সমুদ্র বেশি ছিল বা জলের পরিমাণ বেশি ছিল, তো এই জলের সাথে যখন মিশে গেল তখন তাকে আমরা বলেছিলাম গরম তরল স্যুপ বা হট ডাইলিউট স্যুপ। অর্থাৎ যখন দেখো সেই সময় পৃথিবীর উষ্ণতা বা তাপমাত্রা ছিল প্রচুর পরিমাণে, যে কারণে সেটা সমুদ্রের যে জলটা ছিল সেটা কিন্তু গরম। তো এই গরম জলের মধ্যে যদি অ্যাসিটিলিন, মিথেন এবং ইথিলিন, অ্যালডিহাইড, কিটোন, এই সমস্ত জৈব যৌগগুলো যদি মিশ্রিত হয়ে যায় তখন আমরা তাকে কি নামে ডেকেছিলাম, তখন তাদেরকে বিজ্ঞানীর নাম দিয়েছে গরম তরল স্যুপ, বা ইংরেজিতে যদি বলার চেষ্টা করা হয় তাহলে হচ্ছে হট ডাইলিউট স্যুপ। তার মানে ইতিমধ্যে যে হট ডাইলিউট স্যুপগুলো আমরা পেলাম সেগুলোর মধ্যে আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাবো সেই হট ডাইলিউট স্যুপ বা গরম তরল স্যুপের মধ্যে কিছু কিছু পদার্থ আছে যারা হচ্ছে কি জটিল যৌগ। কিছু কিছু যৌগ আছে যেগুলো হচ্ছে জটিল যৌগ, যেমন পলিস্যাকারাইড, স্নেহ পদার্থ, প্রোটিন, নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড, অ্যামাইনো অ্যাসিড ইত্যাদি। অর্থাৎ যে গরম তরল স্যুপ, একটা বাটিতে যেমন ধরো স্যুপ রাখা আছে, এর ভিতরে কি আছে, সরল যৌগ ছিল, এর পাশাপাশি কি ছিল, বিভিন্ন রকমের জটিল যৌগ কিন্তু ওখানে আমরা দেখতে পেয়েছি। এই জটিল যৌগগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ যে উপাদান রয়েছে সেটা কি, দেখো এখানে আমরা বলতে পারি এই জটিল যৌগগুলো যখন উৎপন্ন হলো তখন আমরা দেখতে পেলাম যে এই জটিল যৌগের পরবর্তীতে নিউক্লিক অ্যাসিড উৎপন্ন হলো। আমরা কিন্তু যে এর আগের চ্যাপ্টারগুলোতে পড়েছি, বা তোমরা হয়তো এর আগের চ্যাপ্টারগুলো পড়েছো যেখানে ক্রোমোজোম ছিল, তাই তো, সেখানে নিউক্লিক অ্যাসিড, আরএনএ, ডিএনএ এর কথা বলা হয়েছিল, জিনের কথা বলা হয়েছিল। তো সিমিলার যখন এই সরল যৌগগুলো থেকে জটিল যৌগ তৈরি হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে তখন আমরা দেখতে পেলাম কিছু আরএনএকে। তাদেরকে দেখতে পেলাম কিছু আরএনএ যাদের মধ্যে কিন্তু প্রোটিন ছিল না। অর্থাৎ এই যৌগগুলোর মধ্যে থেকে কিছু এমন জিনিস পাওয়া গেল যেটার নাম দেওয়া হয়েছে, বিজ্ঞানীরা কি দিয়েছেন, আরএনএ, কিন্তু সেই আরএনএ মূলত প্রোটিন ছিল না। এই জৈব যৌগগুলোর মধ্যে অনেক উপাদান ছিল কিন্তু সেগুলোর মধ্যে কি ছিল না, প্রোটিন ছিল না। এই জন্য নিউক্লিক পর্দা দ্বারা আবৃত না থাকায় একে নগ্নজিনও বলা হয়ে থাকে। অর্থাৎ ডিএনএ, অর্থাৎ প্রথমে যে জৈব যৌগ বা জটিল জৈব যৌগটা তৈরি হয়েছিল সেটা মূলত ডিএনএ, এই আরএনএ। আর এই আরএনএর মধ্যে যখন প্রোটিন পেলাম না বা প্রোটিনের কোনো পর্দা পেলাম না তখন সেটাকে আমরা কি বলে ডেকেছিলাম, সেটাকে আমরা নাম দিয়েছিলাম বা বিজ্ঞানের নাম দিয়েছে নগ্ন জিন। পরবর্তীতে দেখলাম এই আরএনএ থেকে তৈরি হয়েছে ডিএনএ, তার মানে আরএনএ থেকে কি হয়েছে, ডিএনএ। তো আমরা যদি সামারি আকারে বলি তাহলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখো অভিব্যক্তির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জন বিভিন্ন রকমের মতবাদের কথা বলেছে। তো ওই মতবাদের মধ্যে বিজ্ঞানী ওপারিন এবং হ্যালডেন তারা ছিলেন বিশিষ্ট একজন বিজ্ঞানী, দুজন বিজ্ঞানী যারা এই সম্পর্কে বিভিন্ন মতবাদ প্রদান করেছেন। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ মতবাদ তারা বলেছেন কি, যার নাম হচ্ছে রাসায়নিক বিবর্তনবাদ। তো এই মতবাদে তারা যে কথাগুলো বলেছিল, প্রথমে সরল যৌগ হিসেবে মিথেন, ইথিলিন এবং অ্যাসিটন বা অ্যাসিটিলিন উৎপন্ন হয়েছিল। পরবর্তীতে তারা বললেন যে এইগুলোর মধ্যে কিছু পদার্থ আছে যেগুলো বিভিন্ন রকমের বিক্রিয়া করেছে, এই বিক্রিয়া করে গ্লুকোজ তৈরি করেছে, ফ্রুক্টোজ তৈরি করেছে, সুক্রোজ তৈরি করেছে, এবং পরবর্তীতে আমরা দেখলাম এগুলো থেকে বিভিন্ন রকমের ফ্যাট, স্নেহ পদার্থ তৈরি হয়েছে, এবং পরবর্তীতে সবচেয়ে এফেক্টিভ প্রোডাক্ট হিসেবে আমরা কি পেয়েছি, অ্যামাইনো অ্যাসিড। আর এবার আমরা জানি যে ধারাবাহিকভাবে যদি অ্যামাইনো অ্যাসিডগুলো পরপর যুক্ত হয় তখন একটা চেনের মতো আকৃতি তৈরি করে, আর এগুলোকে আমরা কি বলে থাকি, এগুলোকে বলি আমরা প্রোটিন। এখন যে যৌগগুলো পাওয়া গেছিল সেই যৌগগুলো যখন সমুদ্রের তরলের সাথে বা সমুদ্রের জলের সাথে মিশে গেছিল তখন তার নাম কি দেওয়া হয়েছে, গরম তরল স্যুপ বা হট ডাইলিউট স্যুপ। এই ইংরেজি শব্দটা কিন্তু তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ সহকারে মনে রাখতে হবে, কেননা অনেক সময় গরম তরল স্যুপ পরীক্ষায় না দিয়ে হট ডাইলিউট স্যুপ কি এটা
প্রায় পরীক্ষা দিয়ে থাকে। তো এখন বিষয় হচ্ছে যে এই সমস্ত পদার্থের মধ্যে যেগুলো সরল পদার্থ ছিল সেগুলো থেকে ইতিমধ্যে জটিল পদার্থ তৈরি হওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। আর এই জটিল পদার্থ তৈরি হওয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা ছিল বা গুরুত্বপূর্ণ যে উপাদানটা ছিল সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড তৈরি। অর্থাৎ আমরা জানি যে নিউক্লিক অ্যাসিডের মধ্যে কি পড়ে, ডিএনএ এবং আরএনএ, তাই তো, আরএনএ এবং ডিএনএ। তো মূলত প্রথমে আরএনএ সৃষ্টি হয়েছিল। কি সৃষ্টি হয়েছিল? আরএনএ। আর এই আরএনএ সৃষ্টি হওয়ার জন্য যে প্রোটিনবিহীন কিছু পদার্থ ছিল, অর্থাৎ আরএনএ সৃষ্টি হয়েছে কিন্তু আরএনএর ভিতরে প্রোটিন বলে কোনো কিছু ছিল না, বা প্রোটিন বা নিউক্লিক অ্যাসিড দ্বারা কোনো পর্দা দ্বারা ঘেরা ছিল না। যেহেতু এই পর্দা দ্বারা ঘেরা ছিল না, এর অর্থ এগুলোকে আমরা কি বলেছি, এগুলোকে বিজ্ঞানীগণ বলেছেন এটা হচ্ছে নগ্ন জিন। পরবর্তীতে এই নগ্ন জিন থেকে তৈরি হয়েছে ডিএনএ। তার মানে আমরা এই পর্যন্ত কিন্তু ইতিমধ্যে জেনে গেছি। এখন যে মজার এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সেখানে হচ্ছে প্রোটোবায়ন্ট বা প্রোটোসেলের উৎপত্তি। তো পরবর্তীতে প্রোটিনগুলো দেখো, একটা সময় প্রোটিনগুলো যখন আলাদা হয়ে গেল, তখন যখন প্রোটিন থাকলো না তখন কি তৈরি হয়েছে? আরএনএ। পরবর্তীতে সেটার নাম কি দিয়েছিলাম আমরা? নগ্নজিন। পরবর্তীতে দেখলাম সেখান থেকে কি উৎপন্ন হচ্ছে? ডিএনএ। এই ডিএনএগুলোর মধ্যে যখন প্রোটিনগুলো গরম তরল স্যুপ থেকে আলাদা হয়ে একসঙ্গে জড়ো হয়ে যে কোলয়েড জাতীয় পদার্থ তৈরি করে তার নাম হচ্ছে কোয়াসার্ভেট। আমরা যদি ভালো করে দেখার চেষ্টা করি তাহলে আমরা বুঝতে পারবো, নিচে দেখো কিছু ছবি দেওয়া আছে। এই ছবিগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে প্রথমে কোয়াসার্ভেট মডেল বলা আছে। তো কোয়াসার্ভেট বলতে কি বোঝাচ্ছে? যে প্রোটিনগুলো গরম তরল স্যুপ থেকে আলাদা হয়ে, এখানে লক্ষ্য করো, যখন একসাথে থাকবে তখন সেইটাকে আমরা কি বলবো? পুরোটা হচ্ছে একটা প্রক্রিয়ার মধ্যে আছে। কিন্তু একটা সময় দেখা গেলো প্রোটিনগুলো আলাদা হয়ে গেল, কার্বোহাইড্রেট আলাদা হয়ে গেল, লিপিড আলাদা হয়ে গেল, এবং এদের চারিদিকে কি আছে? দ্বিস্তরে আবরণ দিয়ে ঘেরা আছে। এই অবস্থায় এদেরকে আমরা কি নামে ডাকবো? এই অবস্থায় এদেরকে ডাকবো আমরা কোয়াসার্ভেট বলে। অর্থাৎ প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট সমস্ত কিছু যখন আলাদা হয়ে গেল তখন তার নাম হচ্ছে কি? কোয়াসার্ভেট। পরবর্তীতে কোয়াসার্ভেটের হলো প্রোটিন, লিপিড, প্রোটিন, কার্বোহাইড্রেট দ্বারা গঠিত এমন একটি সত্তা যা কোষপর্দার মতো দ্বিস্তরী আবরণ থাকে। পরবর্তীতে কোয়াসার্ভেট প্রবক্তাদের মধ্যে ছিলেন যিনি বলেছেন, তার নাম হচ্ছেন ওপারেন। বিজ্ঞানী ওপারেন 1920 সালে তিনি বললেন এই কোয়াসার্ভেট মডেলের কথা। তো বিজ্ঞানী ওপারিন বললেন যে এই কোয়াসার্ভেট থেকে আদি কোষের সৃষ্টি হয়েছিল। মানে প্রথম যে কোষ সৃষ্টি হয়েছিল সেটা কোথা থেকে সৃষ্টি হয়েছিল? এই কোয়াসার্ভেট থেকে। ঠিক সেই সময়তে বা সমসাময়িক প্রায় 40-45 বছর পরে 1965 সালে বিজ্ঞানী ফক্স তিনি বললেন যে না, প্রথম কোষ সৃষ্টি হয়েছিল মাইক্রোস্ফিয়ার থেকে। কোথা থেকে? মাইক্রোস্ফিয়ার। তো মাইক্রোস্ফিয়ার বলতে কি বোঝায়? মাইক্রোস্ফিয়ার মূলত প্রোটোপ্রোটিন তিনি বলেছিলেন। অর্থাৎ আগে যে বিজ্ঞানী ছিলেন, বিজ্ঞানী ওপারেন, তিনি বলেছিলেন যে লিপিড ছিল, কার্বোহাইড্রেট ছিল, প্রোটিন ছিল, তিনটে উপাদান ছিল। কিন্তু একজন বিজ্ঞানী এলেন, বিজ্ঞানীর নাম হচ্ছে বিজ্ঞানী ফক্স, তিনি বললেন যে না, মাইক্রোস্ফিয়ার হচ্ছে এমন একটা জিনিস যেখান থেকে প্রাণীর সৃষ্টি হয়েছিল, এবং সেই প্রাণী সৃষ্টির ক্ষেত্রে সমগ্র অংশটা জুড়েই ছিল কি? একমাত্র প্রোটিন। পরবর্তীতে বললেন তিনি মাইক্রোস্ফিয়ার হলো অর্ধবেদ্য পর্দা বিশিষ্ট প্রধানত প্রোটিনের একটি গঠন, এবং কোয়াসার্ভেট বা মাইক্রোস্ফিয়ারের সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে প্রথম প্রোটোবায়ন্ট বা প্রোটোসেল তৈরি হয়েছিল। অর্থাৎ প্রথম যে কোষ তৈরি হয়েছিল তার নাম তিনি দেন কি? প্রোটোবায়ন্ট বা প্রোটোসেল। এই প্রোটোবায়ন্ট দেখতে এমন, যেগুলো প্রথমে আছে এটাকে বলে হাইড্রোফিলিক হোল্ড, এবং এটাকে বলে হাইড্রোফিলিক হেড, এবং এটাকে বলে হাইড্রোফিলিক টেল। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে জিনিস কিন্তু একটা, ঘটনা ঘটেছে কি? কোয়াসার্ভেট, অর্থাৎ প্রোটিনগুলো একসাথে ছিল, সেগুলো যখন একসাথে মিশে গেল তখন যেটা তৈরি করেছে তার নাম হচ্ছে কোয়াসার্ভেট। এটা ঠিক আছে। এখন বলা হচ্ছে যে এইগুলো যখন দেখলাম প্রোটিন আলাদা, লিপিড আলাদা, কার্বোহাইড্রেট আলাদা, তখন একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছেন বিজ্ঞানী ওপারেন, তিনি বললেন এটাকে আমরা কোয়াসার্ভেট বলবো, আর এই কোয়াসার্ভেট থেকে প্রথম কোষ সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে একজন বিজ্ঞানী এলেন, তিনি হচ্ছেন বিজ্ঞানী ফক্স, তিনি বলছেন না, এই যে সমস্ত কিছু ঘটনাটা ঘটেছে সেখানে কি শুধুমাত্র প্রোটিন ছিল। কে ছিল? শুধুমাত্র প্রোটিন, না ছিল লিপিড, না ছিল কার্বোহাইড্রেট, শুধুমাত্র প্রোটিন ছিল। আর এই যে যৌগটা তৈরি হয়েছিল এর নাম তিনি দেন কি? মাইক্রোস্ফিয়ার। এবং তিনি বললেন এই মাইক্রোস্ফিয়ার থেকে প্রোটোবায়ন্ট বা আদি সেল বা প্রোটোসেল বা প্রথম কোষ তৈরি হয়েছিল। কিন্তু এত কিছুর পরে বিজ্ঞানীরা এই বিষয়ে একমত যে প্রথম যে কোষ সৃষ্টি হয়েছিল
হয়েছিল সেটা মূলত সমুদ্রের জল থেকে। তার মানে প্রথম যে কোষ সৃষ্টি হয়েছিল সেটা হয়েছিল মূলত সমুদ্রের জল থেকে। তো মূলত আমরা অভিব্যক্তি অভিযোজন চ্যাপ্টার সম্পর্কে আজকের এই বেসিক যে ক্লাসটা, অর্থাৎ প্রাথমিক যে ভূমিকা স্বরূপ যে ক্লাসটা আজকে নিয়েছি, ইন্ট্রোডাকশন ক্লাস, সেই ক্লাসে আমরা অভিব্যক্তি সম্পর্কে ধারণা এবং ইভলিউশন কিভাবে ঘটেছে, অর্থাৎ একটা জীবের মধ্যে কিভাবে একটা ছোট কোষ তৈরি হলো, আমাদের পৃথিবীতে কিভাবে যৌগ উৎপন্ন হয়েছে, সমস্ত বিষয় সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিতভাবে জানলাম। পরবর্তী ভিডিওতে আমরা জানবো যে কিভাবে এই পরীক্ষাগুলো বা কি এমন পরীক্ষা করেছিল বা কি এমন ঘটেছিল যে কারণে বিজ্ঞানীরা এই তথ্যগুলোকে সত্য বলে মেনে নিয়েছেন। এই সম্পর্কে আমরা মিলার এবং উরের বিভিন্ন পরীক্ষাগুলো করে দেখব। তো আজকের ভিডিও পর্যন্ত, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো করে পড়তে থাকো এবং সবচেয়ে ভালো করে তোমাদের প্রিপারেশন নিতে থাকো, যাতে মাধ্যমিকে এবার খুবই ভালো রেজাল্ট করতে পারো। তো আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকের ভিডিও পর্যন্ত, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে।